হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে বিষয়টা শুরু করেছিলাম, যে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, তো এই চ্যাপ্টারের আমরা শেষ পর্যায়ে আজকে আমরা আলোচনাটা করব যে তড়িৎ বিশ্লেষণের বিভিন্ন প্রয়োগগুলো। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে আমরা জেনেছি, কিভাবে কোথায় করা হয়, বিক্রিয়ার যে প্রণালীটা আমরা সেটা জেনেছি। তো তড়িৎ বিশ্লেষণটার আমরা প্রয়োগ যে সমস্ত ক্ষেত্রে করতে পারি তাদের মধ্যে এক নম্বর হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন আমরা করতে পারি কোন ধাতুগুলোকে না, তীব্র তড়িৎ যে সক্রিয় তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা দেখেছি যে সমস্ত ধাতুগুলো অত্যন্ত সক্রিয় তাদেরকে কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে নিষ্কাশন করতে পারি। তো এক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম ধাতুটার নিষ্কাশনটা আমরা এখানে দশম শ্রেণীতে আমরা করব। তো এক্ষেত্রে ধাতু নিষ্কাশনের সময় আমরা যেহেতু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে করছি, তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করার জন্য আমাদের যে মূল বিষয়গুলো লিখতে হয়, যেটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে আমরা কি নেব, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি নেব। তারপরে হচ্ছে কি তড়িৎ দ্বার হিসাবে কি নেব, আর হচ্ছে কি ক্যাথোড বিক্রিয়া কি হবে, আর অ্যানোড বিক্রিয়া বা কি হবে। এই যে মূল চারটা বিষয়ের মধ্য দিয়েই কিন্তু এই নিষ্কাশনটা আমরা করব। তো এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন করতে গেলে আমরা জানি অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনা বক্সাইড, যাকে উত্তপ্ত করলে আমরা অ্যালুমিনা পাই Al2O3, এটাকে নিতে হবে 20% অ্যালুমিনা, আর 60% নিতে হবে ক্রায়োলাইট Na3Al(F6), এটা নিতে হবে 60%, এটা হচ্ছে ক্রায়োলাইট। আর নিতে হবে 20% আমাদের ফ্লোরস্পার CaF2, এটাও 20%, এটা হচ্ছে ফ্লোরস্পার। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা তিনজনকে কেন বা এখানে নির্বাচন করছি, কেন তিনটাকে একসঙ্গে নিচ্ছি? কারণ আমরা তো এইটার মধ্যেই অ্যালুমিনিয়াম পেয়ে যাচ্ছি, তো কেন বা ক্রায়োলাইট মেশাতে হচ্ছে, কেন বা ফ্লোরস্পার মেশাতে হচ্ছে? কারণ আমরা এই যে বিশুদ্ধ অ্যালুমিনা, যার হচ্ছে গলনাঙ্ক কিন্তু অনেক উচ্চ, প্রায় 2050 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এর গলনাঙ্ক এইটার। কিন্তু যখনই এদের একটা মিশ্রণ আমরা নেব, প্রায় দেখা যাবে যে এটা এই মিশ্রণটা কিন্তু 950 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এর গলনাঙ্ক পৌঁছে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অনেকটা আমাদের কস্ট ইফেক্টিভ হবে এই মিশ্রণটা। তো এক্ষেত্রে আমরা যে ভোল্টামিটার পাত্রের একটু চিত্রটা আমরা যদি দেখি, যে সেক্ষেত্রে আমরা হচ্ছে ছোট একটা গঠন যদি এখানে আমরা তুলে ধরি, যার ভেতরে একটা স্টিলের হচ্ছে এটা একটা পাত্র হবে, এবং এক্ষেত্রে ভেতরের দিকে গ্যাস কার্বনের যে একটা আস্তরণ আমরা দিয়ে রাখবো, এটা হচ্ছে গ্যাস কার্বন, আর উপরের দিক থেকে আমরা ঝুলিয়ে রাখবো হচ্ছে গ্রাফাইট দণ্ডগুলো। এই যে দণ্ডাকৃতিতে ঝুলে থাকবে এইগুলো হচ্ছে গ্রাফাইট। তো এখন এইটার সঙ্গে আর এই যে গ্যাস কার্বন স্টিল এবং এর পাত্র যে এটা, যেহেতু এটা হচ্ছে অ্যানোড আর এটাকে ক্যাথোড হিসাবে আমরা সাধারণত, তাহলে গ্যাস কার্বনটাকে আমরা ক্যাথোড হিসাবে করে রেখেছি, গ্রাফাইটটাকে অ্যানোড হিসাবে দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখছি। তাহলে এখানে তড়িৎদ্বার গুলো আমরা জেনে নিলাম যে কোন তড়িৎদ্বার হিসাবে, তাহলে গ্রাফাইট হচ্ছে অ্যানোড হিসাবে আর গ্যাস কার্বন হচ্ছে ক্যাথোড হিসাবে এখানে এর প্রয়োগটা করানো হচ্ছে, এবং স্টিলের তৈরি একটা শক্তপোক্ত পাত্রতে নেওয়া হয়। তো এক্ষেত্রে আমরা যেহেতু জানি যে অ্যালুমিনিয়াম ধাতু নিশ্চয়ই ক্যাথোডে এসে সঞ্চিত হবে, এবং সেই নিচের দিকে আমাদের ক্যাথোডটা রেখেছি, এবং একটা নিচের দিকে একটা ওপেনিং ছিদ্র আমাদের থাকে, এবং যেটাকে বন্ধ করা থাকে। অ্যালুমিনিয়াম জমা হয়ে যাওয়ার পর এই ওপেনিং করলে এখান থেকে আমরা প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারবো। তো এই হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ করার জন্য যে যন্ত্রটা আমরা ভোল্টামিটার হিসাবে নেব, এবং সেখানে তড়িৎদ্বার, উপযুক্ত তড়িৎদ্বার আমাদের কিন্তু বারবার বলছি নির্বাচন করতে হয়। সঠিক নির্বাচন না হলে কিন্তু আমাদের যে উৎপন্ন তো হবেই, কিন্তু পরিমাণ অনেকটা কমে যাবে, যে খরচ অনেকটা বেশি হবে। তো এই হচ্ছে তড়িৎদ্বার।
এখন এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কিভাবে আয়নিত হয়ে থাকে একটু দেখো, যে অ্যালুমিনিয়াম Al2O3 এ কিন্তু আয়নিত হয়ে থাকবে যে Al3+ O2- এরকম 3টা আছে, আর অ্যালুমিনিয়াম 2টো আছে। এছাড়া দেখো Na3Al এটা প্রথমে দুটো ভাবে ভেঙে থাকবে, 3NaF এ আগে ভেঙে যাবে আর AlF3 তে দুটো ভাবে ভেঙে যায়। এরপরে এই উচ্চ তাপমাত্রায় এটা ভেঙে যাওয়ার পরে এই NaF টা নিশ্চয়ই আয়নিত হয়ে গিয়ে Na+ আর F- আয়নে ভেঙে যাচ্ছে। তো আর AlF3 টা Al3+ আর F- 3টা, এইভাবে ওরা আয়নে কিন্তু বিশ্লিষ্ট হয়ে থাকছে। তো আমরা নিচের দিকে আরেকটা যে এখানে আগে থেকে আমাদের তুলে রাখা হয়েছে কয়েকটা তথ্য, সেটা দেখো বিভিন্ন প্রকার আয়নগুলো আমরা কোন তড়িৎদ্বারে কে আগে মুক্ত হতে পারে তার একটা আমরা তথ্য দিয়ে রেখেছি। বিভিন্ন ক্যাথোড যে নেগেটিভ তড়িৎদ্বারে, সেই নেগেটিভ তড়িৎদ্বারে কোন ক্যাটায়ন গুলো আগে মুক্ত হবে। তোমরা দেখো হাইড্রোজেনটা যে সবচেয়ে কম, যেগুলো সবচেয়ে ইলেকট্রন ছাড়ার যাদের প্রবণতা বেশি সে সাধারণত যাবেই না। হাইড্রোজেনের তুলনায় দেখতে পাচ্ছ কপার আগে মুক্ত হবে, কপারের থেকে সিলভার, সিলভারের থেকে আগে সোনা, তার আগে প্লাটিনাম। এইরকম ভাবে নিষ্ক্রিয় প্রকৃতির ধাতুগুলো হাইড্রোজেন, সেটা কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা হাইড্রোজেনের নিচে আছে তারা আগে আগে মুক্ত হয়ে যায়। আর ঠিক সেই রকম অ্যানোড মানে যেটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, আমরা যেটা জানি সেই পজিটিভ তড়িৎদ্বারের দিকে যে অ্যানায়ন গুলো ছোটা শুরু করে, বিভিন্ন প্রকার অ্যানায়ন গুলো যারা দ্রবণে উৎপন্ন হয়ে থাকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ OH আয়নটা কিন্তু আগেই সর্বাপেক্ষা মুক্ত হবে, তারপরে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, নাইট্রেট, সালফেট। কিন্তু বিশেষ ক্ষেত্রে যে যদি গাঢ়ত্ব বেশি থাকে, আমরা বলেছি যে এই যে ক্লোরিন আয়নটা কিন্তু আগে মুক্ত হয়ে যেতে পারে। যেমন আমরা কাস্টার কেলনার পদ্ধতিতে যে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করেছিলাম গাঢ় NaOH এর জন্য দ্রবণ, যাকে ব্রাইন বলে বলছিলাম, সেক্ষেত্রে এইটা আমরা লক্ষ্য করেছিলাম। তো আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে গিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নির্বাচন করে তার যে আয়নিত অবস্থায় আমরা এখানে দেখলাম। এরপর এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ও অক্সিজেন আয়নটাও কিন্তু ফ্লোরিনের থেকে আগে মুক্ত হবে। সরি, অক্সিজেন আয়নটা, ফ্লোরিন তো হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন নিতে চায়, ইলেকট্রন তো ছাড়তে চায় না, তাই অক্সিজেন কিন্তু আগে মুক্ত হবে। তো এখানে অক্সিজেনটাকে আমরা রাখতে পারি সালফেটের আগেও অক্সিজেনটা রাখতে পারি। তো অক্সিজেন মাইনাস আয়নটা কিন্তু ধরো তারপরে মুক্ত হবে, তো ফ্লোরিন একেবারে হবেই না। এইভাবে অক্সিজেনটা কিন্তু তুলনামূলকভাবে আগে মুক্ত হবে। তো এরপরে চলে আসছি যে এবারে ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া। তো বিক্রিয়াগুলো আমরা নাম হচ্ছে এইদিকে আমরা রাখছি। ধরো ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোড মানে আমরা কি জানি যে নেগেটিভ তড়িৎদ্বারকে ক্যাথোড, নেগেটিভ তড়িৎদ্বারের দিকে যে প্লাস আয়নগুলো যাবে তাদের মধ্যে অ্যালুমিনিয়াম কিন্তু আগে মুক্ত হয়ে যাবে। আমরা জানি যে সোডিয়ামের তুলনায় অ্যালুমিনিয়াম আগে আছে, তাহলে অ্যালুমিনিয়াম আগে যাবে 3+ আয়ন, ওখানে গিয়ে ইলেকট্রন 3টা নিয়ে অ্যালুমিনিয়াম আগে ধাতুরূপে নিষ্কাশিত হয়ে যাবে। এবং এই যে নিচে যে গ্যাস কার্বনের আস্তরণ আছে তার উপরে এখানে কিন্তু অ্যালুমিনিয়াম আমরা পেয়ে যাব, অ্যালুমিনিয়াম জমায়েত হয়ে যাবে। এবং এখান থেকে আমরা ছিদ্রযুক্ত পথ দিয়ে প্রয়োজন অনুসারে নিষ্কাশন করতে পারি। অ্যানোডে কি বিক্রিয়া হবে? অ্যানোড বিক্রিয়া, অ্যানোড মানে হচ্ছে যে পজিটিভ তড়িৎদ্বারের কথা বলছি। পজিটিভ তড়িৎদ্বারের দিকে কে যাওয়ার প্রবণতা, যে মাইনাস আয়নগুলো যায় তাদের মধ্যে আমরা এখানে যেহেতু OH আয়ন নেই, ক্লোরিনটা নেই, যে ফ্লোরিন রয়েছে, ফ্লোরিন কিন্তু অনেক পরে মুক্ত হয়। ফ্লোরিন সম্পর্কে এখানে তথ্য নেই, নিশ্চয়ই ফ্লোরিনটা আরো পরে মুক্ত হয়। তো ফ্লোরিনের থেকে আগে ক্লোরিন এখানে মুক্ত হয়ে যাবে। যে প্রকার যে মাইনাস আয়নগুলো আছে এখানে বেশিরভাগ ফ্লোরিন গুলো আছে আর অক্সিজেন আছে, তো এদের মধ্যে অক্সিজেন আগে মুক্ত হয়ে যাবে। অক্সিজেন 2- যে আয়নটা অ্যানোডে যাবে, ওখানে কিন্তু দুটো ইলেকট্রন ওখানে ছেড়ে দেবে, দিয়ে অক্সিজেন পরমাণু, এইভাবে দুটো অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন গ্যাস এখান থেকে আমরা যে গ্রাফাইট দণ্ডের কাছ থেকে বুদবুদ আকারে কিন্তু অক্সিজেন পেতে পারি।
তো এইভাবে যে প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম আমরা নিষ্কাশন করতে পারি, এটা হচ্ছে একটা ধাতু নিষ্কাশন। তো নিশ্চয়ই তোমরা বিক্রিয়াগুলোর যে কেন কার্যকারণ সম্পর্ক রেখে তোমরা কিন্তু এই যে আলোচনাটা করবে। এরপরে আমরা আলোচনা করছি একটা ধাতুর বিশোধন, যে বিষয়টা কিন্তু আমরা আগে আলোচনাটা করেছি। ধাতুর বিশোধন সাধারণত আমরা কপার, টিন, তারপরে জিঙ্ক, তারপরে হচ্ছে আর যে কোন কোন ধাতুগুলোর বিশোধন করা হয়ে থাকছে, টিন, জিঙ্ক, রূপা, সোনা, নিকেল, রূপা, সোনা, রূপা, নিকেল, এই সমস্ত ধাতুগুলোকে কিন্তু আমরা বিশোধন করতে পারি, কারণ এগুলো বেশিরভাগই নিষ্ক্রিয় প্রকৃতির ধাতু যারা মিশে থাকছে, এবং তাদেরকে কোনো একটা আকরিক থেকে নিষ্কাশন করে আমরা তাদের বিশোধন করব। তাহলে এরপরে ধাতুর বিশোধন বিষয়টা যেটা আমরা আগে আলোচনা করেছি, সেখানে আরেকবার আলোচনা করেছি ধাতুর বিশোধন। এখানে বিশেষ করে কপারের বিশোধনটা আমরা আরেকবার আলোচনা করে নিচ্ছি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি নিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আম্লিক কপার সালফেট CuSO4, তার সঙ্গে 10% H2SO4, এবং এরা কিভাবে আয়নিত হয়ে থাকে নিঃসন্দেহে তোমরা জেনেছো। দ্রবণে তাহলে থাকবে Cu++ আয়ন, H+ আয়ন, এই আয়নগুলো মাইনাস আয়নগুলো থাকবে SO4- আয়ন। দ্রবণে এই সমস্ত আয়নগুলো উপস্থিত থাকে। তড়িৎদ্বার হিসাবে নির্বাচন করার সময় আমরা বলেছি যে ক্যাথোড হিসাবে আমরা বিশুদ্ধ ধাতুর পাতলা পাতকে নেব, কারণ কারণ ক্যাথোডে আমরা জানি ক্যাটায়ন গুলো গিয়ে অর্থাৎ ধাতুর আয়নগুলো গিয়ে জমা হবে। তাহলে ক্যাথোডটাকে আমরা বিশুদ্ধ নেব এবং পাতলা পাত নেব। যেমন এক্ষেত্রে কপার সালফেটের করার সময় আমরা কপারের যে বিশুদ্ধ কপারের পাতলা পাতকে আমরা নেব, বোঝা গেছে। আর অ্যানোড হিসাবে আমরা কি নেব, অ্যানোড হিসাবে আমরা নেব যাকে বিশুদ্ধ করতে হবে, অর্থাৎ অবিশুদ্ধ ধাতুর পাতটা, অর্থাৎ যে ধাতুটাকে আমরা নিষ্কাশন করতে চাইছি, শুদ্ধ করতে চাইছি, তারই বিশুদ্ধ ধাতু। যদি এটা কপারের বিশোধন করতে চাই তাহলে অবিশুদ্ধ কপারের পাতটাকে নেব। যদি আমরা সেই রকম ভাবে টিনের বিশুদ্ধীকরণ করতে চাই, সিলভার, তারপরে অরাম কিংবা নিকেলের বিশুদ্ধীকরণ করতে চাই, সেই অনুযায়ী আমাকে পাতগুলো নিতে হবে, এবং সঙ্গে সঙ্গে তাদেরই একটা তড়িৎ বিশ্লেষ্য, সেই সমস্ত ধাতুগুলির লবণকেই আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে নেব এবং তার আম্লিক দ্রবণকেই নেব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাথোড অ্যানোড বিক্রিয়াটা কি ঘটে। ক্যাথোডে কি হয়ে থাকে, ক্যাথোড বিক্রিয়ায় কি হয়। ক্যাথোড মানে আমরা জানি যে নেগেটিভ তড়িৎদ্বারে যাবে কপার আয়নগুলো, ওখানে যাবে, দুটো করে ইলেকট্রন গ্রহণ করে কপার, তাহলে ক্যাথোডে বিশুদ্ধ কপারের পাতটা ধীরে ধীরে মোটা হতে শুরু করবে। আর অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে, অ্যানোডে তোমরা দেখতে পাবে যে সেই ধাতুর যে অবিশুদ্ধ পাতটা নিয়েছিলাম সেখান থেকে ধাতুটা কিন্তু দ্রবণে প্লাস প্লাস আয়ন সে চলে আসবে ইলেকট্রনকে ওখানে ছেড়ে দিয়ে, বোঝা গেল। কপার কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার প্লাস প্লাস হয়ে দ্রবণে চলে আসবে। অর্থাৎ যে কোনো ধাতুর যে পাতটা নিয়ে থাকি সে সেইখানটায় যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা নিচের দিকে রয়েছে তারাই কিন্তু ওখানে ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসে। তো সেইভাবে দেখতে পাচ্ছি যে অবিশুদ্ধ কপার যে হিসাবে অ্যানোড হিসাবে ব্যবহার করে রেখেছি, অ্যানোডকে যে ক্যাথোডে যে বিশুদ্ধ পাতটা রেখেছি সেটা ধীরে ধীরে মোটা হবে, অ্যানোডের পাতটা ধীরে ধীরে ক্ষইতে শুরু করবে। এই হচ্ছে এইভাবে আমরা ধাতুর বিশোধনটা করে ফেলি। এরপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ যে প্রয়োগটা রয়েছে তড়িৎ প্রলেপন, সেই বিষয়টাকে একটু আমরা আলোচনাটা করছি। তড়িৎ প্রলেপন, তড়িৎ প্রলেপন কাকে বলা হয় না, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কোনো ধাতুর পাতের উপর তাকে ক্যাথোডে রেখে, যে অর্থাৎ কোনো ধাতুর যেটা রাসায়নিকভাবে অনেকটাই সক্রিয় সেই ধাতুর উপর
কোনো নিষ্ক্রিয় ধাতু এবং উজ্জ্বল এবং যে তার হচ্ছে গুণগত মান বেশি রয়েছে তার প্রলেপ দিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে, দেওয়ার মধ্য দিয়ে সেই যে সক্রিয় ধাতুটাকে রক্ষা করা হয়, তাকে অনেকটা তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়, তাকে দীর্ঘস্থায়ী করা হয়, সেই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তড়িৎ প্রলেপন। অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠাবো, তড়িৎ প্রবাহ পাঠিয়ে কোনো ধাতুর উপর অন্য কোনো ধাতুর প্রলেপ। কোন ধাতুগুলোর প্রলেপ দেব? যে ধাতুগুলো কম সক্রিয়, কম বিক্রিয়া করে কারোর সঙ্গে, কিন্তু তারা গুণগত মানের দিক থেকে অনেকটাই ভালো, তাদের প্রলেপ দিয়ে দেব। দিলে কি হবে, ওই যে সক্রিয় ধাতুটা যেটা গুণগত মান কম, সে কিন্তু বর্তমানে তার সৌন্দর্য বৃদ্ধি পেল, তার যে দাম বৃদ্ধি পেল, তার সঙ্গে মানে তার যে টিকসই ভাবটা অনেকটাই বাড়লো। সেই যে পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তড়িৎ প্রলেপন। তো এই তড়িৎ প্রলেপন কোন কোন ধাতুর তড়িৎ সাধারণত প্রলেপ আমরা চাপাই? সাধারণত জিঙ্কের প্রলেপ, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে পারি, তাকে বলা হচ্ছে গ্যালভানাইজেশন। নিকেলের প্রলেপ দিতে পারি, যাকে বলা হচ্ছে নিকেলিং করা জিনিস। কোন জায়গায় রূপার প্রলেপ দিতে পারি, কোন জায়গায় সোনার প্রলেপ দিতে পারি, কোন জায়গায় প্লাটিনামের প্রলেপও দিতে পারি। তো এই যেগুলো তুলনামূলকভাবে কম সক্রিয় ধাতুগুলো, যারা কিন্তু গুণগত দিক থেকে অনেকটাই ভালো, তাদেরই প্রলেপ দেওয়া হবে। কাদের উপর? কোন নিষ্ক্রিয় সক্রিয় ধাতু, যেমন লোহার উপর আমি দিতে চাইছি, লোহার উপর আমি প্রলেপ দিতে চাইছি, তাহলে লোহার উপর, লোহা হচ্ছে অন্ত সক্রিয় ধাতু, তার উপর প্রলেপ দিলে সেটা টিকসই বেশি যাবে। জিঙ্কের প্রলেপ দেওয়াটাকে বলা হচ্ছে গ্যালভানাইজেশন করা, নিকেলের প্রলেপ দেওয়াটাকে বলা হচ্ছে নিকেলিং করা। তো এইরকম তোমরা তো জানো যে সোনা জলে ডুবিয়ে আনা হয়েছে। সোনা জলে ডুবিয়ে আনা হয়েছে মানে কি, সোনা দোকানিরা কি করেছে, সেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া প্রয়োগ করে। তাহলে কোন যে ধাতুটার উপর আমরা প্রলেপ দিতে চাইবো, যে ধাতু, তড়িৎদ্বার নির্বাচনটা আমাকে সঠিকভাবে করতে হবে। তাহলে ক্যাথোডে কাকে রাখবো আর অ্যানোডে কাকে রাখবো? যে ক্যাথোড মানে আমরা জানি নেগেটিভ তড়িৎদ্বারের দিকে প্লাস আয়ন গুলো আসে, ধাতুর প্লাস আয়ন আসবে। অর্থাৎ যে ধাতুর উপর প্রলেপ দিতে চাইছি তাকে ক্যাথোডে আমি ঝুলিয়ে দেবো। ধরো মনে করছি লোহার উপর আমি জিঙ্কের প্রলেপ দেব, লোহাটাকে এখানে ক্যাথোডে হিসাবে ঝুলিয়ে দেবো। অ্যানোডে তখন আর যে ধাতুর উপর, আর যে ধাতুর প্রলেপ দেব, যে ধাতুর প্রলেপ দিতে চাইছি তাকে অ্যানোড হিসাবে, ধরো নিকেলের প্রলেপ দিতে চাইছি, নিকেলিং করতে চাইছি, তাহলে অ্যানোডে আমরা সাধারণত এই পদার্থগুলোকে ডোবাবো, নিকেল, জিঙ্ক, সিলভার, সোনা, প্লাটিনাম, এইগুলোকে অ্যানোডে আমরা ঝুলাবো। এবং এইগুলো আর ক্যাথোডে কারা রাখাবো? যার উপর প্রলেপ দিতে হবে, লোহা হতে পারে, পিতল হতে পারে, তারপরে হচ্ছে যে কোনো ধাতুগুলো, যেগুলো হচ্ছে তামা হতে পারে, সাধারণত তামা হতে পারে, তামার উপর প্রলেপ দিতে পারি। তাহলে এইগুলোকে, তাহলে যার উপর প্রলেপ দিতে চাইবো তাকে রাখবো হচ্ছে ক্যাথোডে, আর যে ধাতুগুলোর প্রলেপ দেব তাকে রাখতে হবে অ্যানোডে। কারণ আমরা জানি এইগুলোই ধাতব আয়ন হয়ে গিয়ে এরা সাধারণত প্লাস আয়ন হিসাবে দ্রবণে চলে আসবে। বোঝা গেল? এরা হচ্ছে প্লাস আয়ন তৈরি করবে। এই সমস্ত ধাতুগুলো ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে এরা নিকেল আয়ন হিসাবে ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে আসবে। প্রত্যেকটা এরা আয়ন হিসাবে চলে আসবে। দ্রবণে আসে, তো সেজন্যই কিন্তু এরা এসে ক্যাথোডের উপর জমা হবে। এরপরে চলে আসি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ হিসেবে পদার্থ, তাহলে যে ধাতুর প্রলেপ দিতে চাইছি সেই ধাতুরই কোনো যৌগ রাখলে, ধরো নিকেলের যৌগ প্রলেপ দিতে চাইছি, নিকেলের প্রলেপ দিতে চাইলে আমরা নিকেল সালফেট, যদি নিকেল সালফেট রাখতে পারি, তার সঙ্গে সঙ্গে বোরিক অ্যাসিড H2BO3 এখানে রাখতে হবে। ঠিক সেরকম জিঙ্কের প্রলেপ দিতে চাইলে জিঙ্ক সালফেটকে আমরা রাখবো, আর লৌহ সালফিউরিক অ্যাসিড তো থাকবেই H2S উপর সামান্য। যদি আমি রূপার প্রলেপ দিতে চাইছি তাহলে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে নির্বাচন করব কি, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড CnO2। আর যদি সোনার প্রলেপ দিতে চাইছি তাহলে নেব হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড AuCnO2। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম
আর্জেন্টোসায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, সেরকম এটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। এই সমস্ত নামগুলো আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কাকে নির্বাচন করব, যে ধাতুটার প্রলেপ দিতে চাইছি তারই একটা যৌগকে নেব, লবণকে আমরা এখানে ব্যবহার করব। তো এক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়ায় অ্যানোড বিক্রিয়ায় কিছু নয়, এখানে এই ধাতুটা ক্যাথোডে কি হবে, ক্যাথোডে কি হবে, ওই যে আয়নগুলো যেটা আসবে ওই আয়ন এসে ইলেকট্রন গ্রহণ করবে, করে ওখানটায় ধাতুর প্রলেপ দিয়ে দেবে। কিংবা যদি জিঙ্ক আসে, জিঙ্ক যে 2++ ও এসে কি করবে, দুটো ইলেকট্রন নেবে, জিঙ্কের প্রলেপ দিয়ে দেবে। তো যে ধাতুটাই বলবো সেই ধাতুটাই এসে, রূপা এলে রূপা দুটো ইলেকট্রন সে গ্রহণ করবে, রূপো হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে রূপার প্রলেপ দিয়ে দেবে। সোনা কি করবে, দুটো ইলেকট্রন নেবে, নিয়ে সোনার প্রলেপ পড়ে যাবে। তো এইভাবে ক্যাথোডের বিক্রিয়াগুলো কিন্তু সংঘটিত হতে থাকে। আর অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে তো আমরা বললাম এইভাবে ধাতুগুলো ক্ষয় পেতে পেতে আস্তে আস্তে দ্রবণে সে তারা আসছে। অর্থাৎ যেটা নেগেটিভ তড়িৎদ্বার বলছি, সেখানে দ্রবণ থেকে প্লাস আয়নগুলো সব আসছে, আর পজিটিভ আয়ন থেকে এই আয়নগুলো খুলে খুলে এই আয়নগুলো, প্লাস আয়নগুলো এখানে ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস আয়নগুলো দ্রবণে আসছে। এইভাবে তড়িৎ বিশ্লেষণটা হতে থাকে। তাহলে যার উপর প্রলেপ দিতে চাইবো তাকে যদি ক্যাথোডে ঝুলিয়ে রাখি, এইভাবে প্লাস আয়নগুলো যেটা ধাতব আয়ন হয় তার উপরে এসে, এক্ষেত্রে এই আয়নের যে প্রলেপের একটা বিশেষ সুবিধা কি, যেহেতু পারমাণবিক স্কেলে এরা কিন্তু প্রলিপ্ত হচ্ছে, কোনো একটা অংশ কিন্তু তারা ফাঁকা থাকবে না, অর্থাৎ পদার্থটির সমগ্র অংশতে কিন্তু সুষমভাবে তারা ঘনত্বভাবে তারা একটা আস্তরণ সৃষ্টি করবে। তো এই হচ্ছে তড়িৎ প্রলেপন। এবং সঙ্গে সঙ্গে আমরা যখনই এই যে ধাতুগুলোর প্রলেপ দেওয়ার জন্য অ্যানোডে এই ধাতুটাকে নিচ্ছি এবং তার কোনো একটা অবিশুদ্ধ যৌগ রেখেছি, এই অ্যানোড যে মাড আমরা পাবো অবশেষ রূপে কিন্তু এই অ্যানোডের চারপাশে, যে এই অ্যানোডের চারপাশে আমরা অ্যানোড মাড পাবো। এই অ্যানোড মাড কিন্তু এইখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরো অন্যান্য ধাতুগুলো আমরা পেতে পারি। তো এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, যে ঘটনাটার মূল প্রয়োগগুলো, যেগুলো নিশ্চয়ই তোমরা বুঝেছো, এবং বিভিন্ন আয়নগুলোর যে তড়িৎদ্বারে মুক্ত হওয়ার প্রবণতা, কোন তড়িৎ ধাতুর উপর কোন ধাতুর প্রলেপ দিতে গেলে তাকে কোন তড়িৎদ্বারে ঝুলিয়ে রাখতে হবে। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে বুঝে শুনে উত্তর দেবে, খুব একটা কঠিন নয়, কিন্তু আধানগুলোর যে মান বা তড়িৎদ্বারগুলোর যে আধান কি প্রকৃতি সেইটা জেনে বুঝে কিন্তু উত্তর দেবে। কারণ সমজাতীয় আধানগুলো পরস্পর কি করে, সমজাতীয় আধানগুলো পরস্পরকে কিন্তু বিকর্ষণ করে, তাহলে নিশ্চয়ই একই আধানের দিকে একই আধান কখনো গতিশীল হবে না, এটাই তোমরা সর্বোপরি মাথায় রাখো।